আসসালামু আলাইকুম। আজ ১৬ই এপ্রিল ২০২৬। আজকের যে শিরোনামগুলো আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় দেখতে পেরেছি তা হচ্ছে তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়। এটি আন্তর্জাতিক যে সাময়িক টাইমস ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে এবং সেখানে তারেক রহমানের নাম রয়েছে। এখানে তার দীর্ঘ রাজনৈতিক নির্বাসন থেকে প্রত্যাবর্তন এবং দেশের নেতৃত্বে ফেরার বিষয়টিকে এর স্বীকৃতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি বর্তমানে একটি একেবারে বিভিন্ন নির্বাসিত জীবনে এবং নির্যাতিত জীবনের শেষে আজকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কিন্তু তিনি উঠে এসেছেন। তার পরবর্তীতে আমরা যেটা প্রত্যক্ষ করেছি যে শিরোনামটি সেটি হচ্ছে ইরান সৌদি সম্পর্কও কিন্তু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কিছু কথা এখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ইরানকে সৌদি আরবের সমর্থনের বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রাধান্য পাচ্ছে। জ্বালানি খাতের তথ্যের যে স্বচ্ছতা সেটা নিয়ে কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে, যে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সংবাদ মাধ্যমে দেওয়া তথ্যের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জ্বালানি খাতের এই যে অসচ্ছলতা এটা নিয়ে কিন্তু জনমনে দীর্ঘদিন ধরেই কিন্তু রোষের কিংবা আলোচনার ঢেউ চলছে। আমরা অচিরেই চাইব যে খুব দ্রুতই এই জ্বালানি খাতের দেওয়া তথ্যগুলো সঠিক এবং মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেরকম সঠিক তথ্য মানুষ চাইছে। তারপরে আমরা যেটা আরও একটি সংবাদ দেখেছি যে স্থানীয় ও আঞ্চলিক সংবাদ, এখানে খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সংবাদ ও বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মকাণ্ডের খবর, সেই কর্মকাণ্ডের খবরগুলো কিন্তু আজকের বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। সেখানে আমরা যদি আমরা যুগান্তর কিংবা ঢাকা পোস্টের কথা বলি, সেখানে দেখা যাচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদে হবে। ইসলামাবাদে আজকে যে খবরটি আমরা প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকটি ইসলামাবাদে হওয়ার কথা রয়েছে, যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বুধবার যে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তথ্য কিন্তু জানিয়েছেন এবং তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলে প্রতিবেদনেও এটি উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা যেটা আরও দেখলাম যে চীনকে ফোন কল আরাগচির অর্থাৎ যুক্তরাষ্ট্রকে দিলে নতুন হুঁশিয়ারি। আলোচনার প্রক্রিয়ায় যে আমরা আরও একটি বিষয়টি প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে আলোচনার প্রক্রিয়া পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে লেভিট বলেন, পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। চুক্তিটি সম্পূর্ণ করার লক্ষ্যে তাদের বন্ধুত্ব প্রচেষ্টা আমরা গুরুত্ব দেই। লেভিট জানান যে বর্তমানে পাকিস্তানের এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে এই প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে পাকিস্তানের মধ্যেই এই যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সে অনুযায়ী কিন্তু কাজ চলছে। তারপরে হরমুজ প্রণালীতে সবচেয়ে বড় যে আজকের খবরটি সেটি হচ্ছে কিন্তু হরমুজ প্রণালীতে যে জ্বালানির ট্যাঙ্ক কিংবা জ্বালানি পরিবহনকারী যে নৌযানগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতেছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ফের স্বাভাবিক করার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে চীন এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই এবং ইরানের যে এ বিষয়ে আজকে কিন্তু তারা মোটামুটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে এই আহ্বান জানানোর পরে তারা কিন্তু সম্মত হয়েছে। কারণ ইরান চীনের যে বন্ধু রাষ্ট্র সেটা কিন্তু এখন পৃথিবীর সবাই জানা, যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে জানানো হয়েছে যে ফোনাল আফিদানি আহ্বান জানান এবং আল জাজিরা এই খবরটি নিশ্চিত করা হয়েছে যে ওয়াংই বলেন যে হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষা দিতে হবে, তবে একই সঙ্গে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তবে তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার
পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে। আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে চীন যে প্রচেষ্টা রাখছে সেটা কিন্তু তা অব্যাহত রাখবে বলেও চীন কিন্তু জানিয়ে দিয়েছে। এভাবে কিন্তু আমরা আরও যেটা দেখলাম যে হরমুজ প্রণালীতে মোটামুটি এটা স্বাভাবিক হওয়ার পথে, এটা আমাদের জন্য খুব আশার খবর এবং আমরা এটা কিন্তু খুবই ভালোভাবে মানে আশার আলো দেখতে পাচ্ছি যে যদি যেভাবে যুদ্ধ থামে এবং সব কিছু স্বাভাবিক হয় তাহলে হয়তো বা আমরা আমাদের যে আশঙ্কা করতেছিলাম মানে সামনের দিনগুলো আমাদের বিশেষত বাংলাদেশের মতো উন্নয়নশীল আমাদের তো এখন রিজার্ভ নেই এবং আমাদের যে চলাফেরা এবং আমাদের যে মানে ভবিষ্যৎ অর্থনীতি এটি কিন্তু থমকে দাঁড়িয়েছে বলা যায়। আমাদের দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত যে ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগার সংস্থাটি চট্টগ্রামের পতেঙ্গা সেটি পর্যন্ত ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু তাকিয়ে আছি আসলে যুদ্ধের যে দামামা, যুদ্ধের যে উত্তাপ সেটি কিন্তু না বাড়ুক, এটি কিন্তু শুধু আমরা বাংলাদেশ নয় বিশ্বের সব দেশে চাইতেছে যে যাতে করে যে যুদ্ধের উত্তাপ না বাড়ে, যতটুকু বেড়েছে ততটুকু পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকে। এর পরবর্তীতে আমরা যেটা আরও প্রত্যক্ষ করছি সেটা হচ্ছে যে যুগান্তরে আরও একটি কথা আসছে যে সেটা হচ্ছে যে জাতীয় জীবনে আমাদের যে তারেক রহমান প্রধানমন্ত্রীর যে স্বাধীনতা পদক প্রদান করবেন বিকেলে আজকে, সেটি বিষয়ে কিন্তু আজকে যুগান্তর খবর করেছে। এবং ঢাকার বাতাসে আজ অস্বাস্থ্যকর আইওজিসি যেটা সেটা 2 ডিসি যেটা বলা হয়েছে যে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর এবং এই যে মানে এই অস্বাস্থ্যকর নগরীগুলোর মধ্যে ঢাকা যে একটি অন্যতম নগরী সেটি কিন্তু যুগান্তর ঘটা করেই প্রকাশ করেছে। এবং মাহফুজ আলম ব্যর্থ অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না এরকম একটা খবর কিন্তু দিয়েছে যুগান্তর, যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়েছেন, বিষয়টি অজুহাত দিয়ে ঢাকা যাবে না এমনই জানিয়েছেন লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য সেলিম, বর্তমান যিনি সরকার দলীয় সংসদ সদস্য। পরবর্তীতে আমি একটু আগে বলেছিলাম যে দেশের যে ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগারটি মানে বন্ধ হয়ে গেছে এমন কিন্তু ঘোষণা গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় আমরা পেয়েছি, কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছি দেশের একমাত্র জ্বালানি তারা যুগান্তর নতুন করে খবর করেছে যে দেশের জ্বালানি একমাত্র রিফাইনারি শোধনাগার যেটি সেটি কিন্তু ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে এমন খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে এটি বন্ধ হয়নি, লো ফিডে বা সীমিত উৎপাদনে চালু আছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বুধবার কিন্তু একটা ব্রিফিংয়ে জানিয়েছেন যেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, এটি অর্থাৎ ধীর গতিতে চলতেছে। তিনি সাংবাদিকদের বলেন যে 2026 শিডিউলে ক্রুড অয়েল পার্সেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে থাকার কারণে যথাসময়ে পৌঁছতে না পারায় বর্তমানে আইআরএল লো ফিডে চালু রাখা হয়েছে। তবে সরকার সূচি অনুযায়ী পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিশ্চিত করেছে এবং নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। আপাতত লো ফিডে চালু থাকলেও সরবরাহ চ্যানেল কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন যে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ক্রুড অয়েল স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী এটি কিন্তু চালানো সম্ভব হচ্ছে না। তবে তিনি বলেন যে এটি খুব দ্রুত যদি আবার যে জাহাজগুলো বাংলাদেশে তেল নিয়ে আসার কথা সেগুলো যদি আসে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। মনির হোসেন চৌধুরী আরও বলেন দেশের মূল জ্বালানি তেল ডিজেলে মাত্র 15% এবং পেট্রোলের 11% ইআরএল থেকে পাওয়া যায়। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল আমদানির ব্যাহত হওয়ার সরকার পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত তেল আমদানি করে একই দিকে ইউআরএল থেকে প্রাপ্ত তেলের ঘাটতি যথাযথভাবে পূরণ করছে, অন্যদিকে সীমিত পর্যায়ে ইআরএল এর উৎপাদনও অব্যাহত রাখছে। ইআরএল-এর মোট ইউনিট সংখ্যা হচ্ছে, ইআরএল বলতে এখানে সংক্ষেপ আমি বলতেছি আর কি, যে ইস্টার্ন রিফাইনারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এটি সরকারের, সেখানের কথা বলতেছি, যে মোট ইউনিট সংখ্যা 4টি, এর মধ্যে 2টি ইউনিট বর্তমানে মেইনটেনেন্স এবং 2টি অপারেশনে আছে। ব্রিফিংয়ে তিনি আরও কিছু তথ্য জানিয়েছেন, আমরা সেই তথ্যগুলোর পরবর্তীতে আবারও কথা পুরোপুরি
আপনাদেরকে পড়িয়ে শোনানোর চেষ্টা করব। আবার এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তীব্র গরমে মানুষের মাইগ্রেনের ব্যথা বেড়ে গেছে, আর গত দুদিন কিন্তু খুবই গরমে হাঁসফাঁস অবস্থা। এটা কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে গরমে সবাইকে সতর্ক থাকার জন্য কিন্তু এখানে একটি নিউজ করেছে যুগান্তর। এখানে পরবর্তী আমরা আরেকটা নিউজ আজকে দেখেছি, সেটা হচ্ছে ঢাকার বাতাস যে অস্বাস্থ্যকর, সেই অস্বাস্থ্যকর বিষয় হচ্ছে যে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, যা নগরবাসীর জন্য উদ্বেগজনক সংকেত দিচ্ছে। বিশ্বজুড়ে বায়ু দূষণ ক্রমে বাড়লেও দীর্ঘদিন ধরে এই সংকটের বড় ভুক্তভোগী মেগা সিটি ঢাকা। আজকে বৃহস্পতিবার 16 এপ্রিল সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAR এর তথ্য অনুযায়ী এদিন ঢাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI স্কোর দাঁড়িয়েছে 181। এই স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, যা অস্বাস্থ্যকর বায়ু মানের মধ্যে পড়ে। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার AQI স্কোর 137, ঝুঁকিপূর্ণ পর্যায়ে দ্বিতীয় স্থানে লাহোরের স্কোর 206, তৃতীয় স্থানে থাকা বেইজিংয়ের স্কোর 190, এছাড়া পঞ্চম স্থানে রয়েছে কাঠমান্ডু, যার স্কোর 188। আমরা এই বায়ু দূষণের থেকে দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করতেছি। আসলে যান্ত্রিকতা এবং শহরায়নের ফলে বাংলাদেশের ঢাকার বাতাস এতটা দূষিত হয়েছে যে আসলে এটা আমরা মানে এর থেকে প্রতিকারের আমরা কোনো এখনো ব্যবস্থা করতে পারিনি। দেশের একমাত্র তেল শোধনাগার নিয়ে আমি কথা বলেছি। তারপরে আছে টিপাই মুখবাদ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ বলে স্পিকার একটি কথা বলেছেন, সেটি কিন্তু যুগান্তর নিউজ করেছে। সেটা হচ্ছে যে আর জাতীয় সংসদের স্পিকার যে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি কিন্তু বলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের বরাক নদীর উপর নির্মিত যে টিপাই মুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি এক ধরনের দুর্যোগ, কারণ এটি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতেই প্রতিবেশী দেশ চালু করেছিল। তিনি বলেন যে ভারতের মণিপুরের বরাক নদীর উপর প্রস্তাবিত 1500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টিপাই মুখ জলবিদ্যুৎ প্রকল্পটি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে সেই দেশ গ্রহণ করেছিল। এটি আমাদের জন্য নিজেদের প্রচেষ্টা তৈরি একটি দুর্যোগ। মঙ্গলবার অর্থাৎ গত পরশুদিন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সিলেট 3 আসনের সরকারি দলীয় সাংসদ আব্দুল মালিকের টিপাইমুখ বাঁধের ফলে উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের উপর সম্ভাব্য বিরূপ প্রভাব সংক্রান্ত প্রশ্নের জবাবে কিন্তু এই মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। তারপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বর্তমান সরকারের নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ, এটা বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী। 7 স্থানে নিহত 12, চালকের ঘুমে প্রাণ গেল 7 জনের। এটি সড়ক কুমিল্লার দাউদকান্দিতে চালকের ঘুমের ঘোরে ট্রাক উল্টে 7 শ্রমিক নিহত হয়েছেন। এটা গতকালকের খবর। গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। সংসদের আলোচনা জিয়াউর রহমানের পরিবারের দেশের রাজনীতির ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার অংশ নিয়ে সংসদ সদস্যরা বলছেন যে বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারকে আলাদা করার কোনো সুযোগ নেই, এবং পরবর্তী সংসদ চলাকালে ফোনে কথা বলা নিয়ে সতর্ক করলেন ডেপুটি স্পিকার। অর্থাৎ জাতীয় সংসদ চলাকালে, জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে আলাপ করার ঘটনাটি অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংস্কৃতি হলো একটি জাতির আত্মা, এটি বলেছেন যে সংস্কৃতি মন্ত্রী। ফ্যাসিবাদ একটি অর্থাৎ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন যে সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতির চর্চা দেখি সে জাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। আরেকটি কথা আমরা দেখতেছি যে এখানে খবর এসেছে ফ্যাসিবাদ একটি মানসিক রোগ বলে মন্তব্য করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণই কিন্তু রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানা চর্চা নিশ্চিত করা প্রধান মাধ্যম হলো নির্বাচন। এটা আমরা দেখতে পেরেছি একটি গণফোরাম এবং যে বাংলাদেশ একটা মতবিনিময় সভায় কথাগুলো উল্লেখ করেছেন। তারপর হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরলেন মন্ত্রী আরিফুল। তারপরে পরিশ্রম ও সততার মানুষকে স্বপ্নের সমান উচ্চতা নিয়ে যায় বাসস চেয়ারম্যান। আমরা এই খবরটি নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে যে পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের উচ্চতা নিয়ে যায়। এটা হচ্ছে যে
মুন্সিগঞ্জের গজারিয়া চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা অংশগ্রহণের 4টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গজারিয়া ফাইলর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি নুরুল ইসলাম সুমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাসস চেয়ারম্যান বলেন, তোমরা এই দেশের আগামীর স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এবং বড় হওয়ার সাহস দেয়। যারা স্বপ্ন দেখে এবং যার স্বপ্ন যত বড় সে তত বড় মানুষ। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একাগ্রতা, অব্যাহত প্রচেষ্টা, শৃঙ্খলা, দৃঢ় মানসিকতা প্রয়োজন এবং বড় স্বপ্ন দেখা এবং তা অর্জনের জন্য সততার সঙ্গে পরিশ্রম করাই কিন্তু মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়। আজকের সংবাদ পর্যালোচনা এবং আজকের সংবাদগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।